বাংলাদেশকে ভারত কখনো দখল করবে না। বাংলাদেশকে তারা প্রদেশের মতো করে ব্যবহার করতে চায়। ইন্ডিয়ার যে মূল অর্গানাইজেশনটা এখানে কাজ করত সেটি হচ্ছে ইসকন। পররাষ্ট্রমন্ত্রী নিজে বলেছেন তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা হচ্ছে স্বামী স্ত্রীর মতো সম্পর্ক। ইসকন এখানে সর্বশেষ। আমাদের আনসার লীগ বলেন বিভিন্নভাবে বিভিন্ন পোশাকে কিন্তু এসছে। অনেক ছাত্রলীগ, যুবলীগ তারা কিন্তু দাড়ি রাখতেছে, তারা টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে তারা মিছিল। গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে। শান্তিরক্ষী যদি পাঠাইতে হয় তাহলে তো সেই দেশে পাঠানো উচিত। ঠাকুরগড়ে কে আমি কলা খাই না, আসলে তাদের আসল জায়গায় কিন্তু এখন নারীর জায়গায় আঘাত এনেছে। বাংলাদেশের মানুষ ভারতের এই অন্যায় আচরণের বিরুদ্ধে অতীতের থেকে অনেক বেশি ঐক্যবদ্ধ, সংহত এবং শক্তিশালী। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপ অনুষ্ঠানে। সপ্তাহে 3 দিন আমরা এই অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সামনে হাজির হই। আমাদের চারপাশে ঘটে যাওয়া সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করি। পুরো অনুষ্ঠান জুড়ে আমি এস এম তানভীর থাকবো আপনাদের সাথে। আমাদের চারপাশে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে 2 জন অতিথি উপস্থিত আছেন। পরিচয় করে দেব প্রথমে আপনাদের সামনে। প্রথমেই আমার ডান পাশে আছেন ডক্টর মোহাম্মদ রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সেক্রেটারি, ঢাকা মহানগরী উত্তর, বাংলাদেশ জামায়াতে ইসলামী। এবং বাঁ পাশে আছেন জনাব আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বিএনপি। আপনাদের দুজনকেই মাই টিভির স্টুডিওতে স্বাগত। আমরা আজকের সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই। প্রথমেই যেতে চাই জনাব আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, আপনার কাছে। আমরা আজকে দেখেছি যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন এবং বেশ কিছুদিন ধরে বাংলাদেশ সাম্প্রদায়িক যে দাঙ্গা বা এই ইস্যুগুলোকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের কর্মসূচি বিভিন্ন দল, ছাত্র সমন্বয়ক থেকে শুরু করে সবাই দিচ্ছেন। এই প্রধান উপদেষ্টার এই উদ্যোগকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? জি, ধন্যবাদ সম্মানিত সঞ্চালক এবং আজকের আমার সহ আলোচক ডক্টর রেজাউল করিম এবং মাই টিভির দর্শক শ্রোতা মণ্ডলী। আজকে মাননীয় প্রধান উপদেষ্টা যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, এই জাতীয় ঐক্যের কথা কিন্তু আসলে রাজনৈতিক দলগুলো আগের থেকে বলছিল। বিশেষ করে বিএনপির পক্ষ থেকে এই জাতীয় ঐক্যের ডাক দেওয়া হয়েছিল। অন্যান্য রাজনৈতিক দলগুলোও এই জাতীয় ঐক্যের কথা বলেছেন। আজকে প্রধান উপদেষ্টা তিনি জাতীয় ঐক্যের ডাক দেওয়ার মধ্য দিয়ে এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা অত্যন্ত শুভ উদ্যোগ। কারণ দেশকে এখন অস্থিতিশীল করবার জন্য নানামুখী ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে পরাজিত অপশক্তি। পতিত স্বৈরাচার, সে স্বৈরাচারের মাথা এবং হাত পা হয়তো এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে, বাট তার যে মূল সত্তা, তার যে বিষগুলো, সে বিষগুলো কিন্তু আমাদের বিভিন্ন স্তরে আপনার থাবা বিস্তার করছে বিভিন্নভাবে। আপনি আপনার কথার শুরুতেই যেটা বলছিলেন যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যে প্রক্রিয়া গত কিছুদিন যাবৎ চলছে, এগুলো চতুর্মুখী যে ষড়যন্ত্র এবং চক্রান্ত, সেই চতুর্মুখী ষড়যন্ত্রের একটা অংশ হিসেবে এই সাম্প্রদায়িক সম্প্রীতির যে 1000 বছরের ঐতিহ্য আমাদের দেশের, এই 1000 বছরের ঐতিহ্যকে বিনষ্ট করার, এটা একটা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের একটা ধোঁয়া তোলা হয়েছে মাত্র। এবং এগুলো দেখবেন যে পার্শ্ববর্তী একটি বড় রাষ্ট্র, যাদেরকে আমরা চাই বন্ধুত্ব সুলভ আচরণের মধ্য দিয়ে রাখতে, কিন্তু তারা চায় সবসময় আমাদের উপরে খবরদারি করতে, প্রভুত্বদারী অবস্থা বিরাজমান রাখতে চায়। এবং তারা প্রভু হতে চায়, শুধু বাংলাদেশ নয়, আশেপাশে প্রত্যেকটি রাষ্ট্রের কাছে তারা প্রভু হিসেবে আবিষ্কার হতে চায় বা আবির্ভূত হতে চায়। বাংলাদেশের একটি সরকার গত 15 বছর তাদের আনুগত্যশীল, তাদের দাসত্বশীল, যার নেতৃত্বে ছিল পতিত স্বৈরাচার শেখ হাসিনা, তার নেতৃত্বে যে সরকার ছিল, এই সরকার ছিল তাদের একটি পুতুল সরকার, তাদের আজ্ঞাবহ একটি দালাল একটি সরকার প্রতিষ্ঠিত ছিল। আজকে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই পতিত স্বৈরাচার সরে যাওয়ার পরে পতিত স্বৈরাচার যেরকম আজকে অস্থিতিশীল অবস্থায় আছে, ঠিক তাদের যে প্রভু প্রতিবেশী রাষ্ট্র, তাদের আচার আচরণ কথাবার্তায় মনে হচ্ছে যে তাদের এই দালাল সরকার সরে যাওয়ার পর থেকে তারাও এক ধরনের অস্থিতিশীলতার মধ্যে রয়েছে। এবং বাংলাদেশে এই অস্থিতিশীলতার বীজ বপন করবার জন্য
তারা একটা রাষ্ট্র হিসেবে যে দায়িত্বশীল ভূমিকা পালন করার কথা ছিল, আজকের এই সরকারের পাশে থেকে, জনগণের পাশে থেকে, জনগণের মতামতের ভিত্তিতে দেশের পক্ষে বা দেশের মানুষের যে কি বলে এটাকে, মানুষের যে চাহিদা, সেই চাহিদার পক্ষে একটি রাষ্ট্রের যে ভূমিকা পালন করার কথা ছিল, সেই ভূমিকাটা কিন্তু তারা পালন করতে ব্যর্থ হচ্ছে। এবং এই যে আগরতলায় আমাদের এই সহ হাই কমিশনের অফিসে যে হামলার কথা আমরা জানি, এটা একটি দেশ আরেকটি দেশের হাই কমিশনের অফিস, তাদের পাহারা দেওয়া, নিরাপত্তার দায়িত্ব তাদের, তারা কিন্তু সেই নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। পাল্টা ভারতে বসে তারা যেসব বিবৃতি দিচ্ছে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে, সেটি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরও বেশি হতাশাগ্রস্ত এবং প্রতিবাদী করে তুলছে। কিন্তু জনাব আবু নাসের, আমরা যদি বলি বাংলাদেশ নিয়ে যে অপপ্রচার করা হচ্ছে, যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য যে অপপ্রচারটা করা হচ্ছে, যে এখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হচ্ছে কিংবা তাদেরকে নির্যাতন করা হচ্ছে, এরকম কোনো দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এবং এই মিথ্যা অভিযোগকে কেন্দ্র করে কি করে আরেকটা দেশে বাংলাদেশের উপ হাই কমিশনার এবং হাই কমিশনের সামনে এই ধরনের বিক্ষোভ, পতাকা পরণ, এই কর্মকাণ্ডগুলো ঘটতে পারে? আসলে সেই কারণেই বললাম তো যে প্রতিবেশী যদি একটা প্রতিবেশী রাষ্ট্র যদি প্রতিবেশী হিসেবে ভূমিকা পালন করত, তাহলে কিন্তু এটা নিয়ে আমাদের দুশ্চিন্তার কারণ ছিল না। আর সেই কারণেই যেহেতু একটি প্রতিবেশী বড় রাষ্ট্র, যারা কখনোই বাংলাদেশের বন্ধুত্বের আবরণ নিয়েছিল, কিন্তু কখনোই বাংলাদেশের পক্ষে বন্ধুত্বের ভাব কখনো ছিল না, প্রকৃত অর্থে বন্ধুত্বের পরিচয় কখনো রাখতে পারেনি। কিন্তু আজকে আমরা দেখেছি ভারতের হাই কমিশনার কিন্তু বলেছেন যে ভারতে বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে এবং আগামীতেও থাকবে। একটি নির্দিষ্ট ইস্যুকে কেন্দ্র করে আসলে এই ধরনের ঘটনা ঘটা উচিত না। এগুলো নিয়ে আপনার কাছে ফিরবো, আবারও যেতে চাই জনাব ডক্টর মোহাম্মদ রেজাউল করিম, আপনার কাছে। আমরা বিভিন্ন সময় দেখেছি যে বিভিন্ন ইস্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয়েছিল যে প্রধান উপদেষ্টার তরফ থেকে কোনো ধরনের সংলাপের আয়োজন করা হয়নি বা ডাকা হয়নি, বিভিন্ন ইস্যুতে পরামর্শ নেওয়া হয়নি। এখন একটা জাতীয় ঐক্যের ডাককে কেন্দ্র করে আসলে বা যে বর্তমান যে ঘটনাগুলো ঘটছে সেগুলোকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টা আপনাদের সবাইকে ডেকেছেন, কালকে রাজনৈতিক দলগুলোর সাথে বসবেন এবং আমরা জেনেছি আজকে সন্ধ্যায় ছাত্রদের সাথে বসার কথা। আসলে এই প্রধান উপদেষ্টার এই উদ্যোগকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাই টিভির দর্শক শ্রোতা মণ্ডলীকে যারা আমাদেরকে শুনতে পাচ্ছেন। আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বলেছেন। আসলে আমাদের 5 আগস্টের যেই বিপ্লব এখানে সংগঠিত হয়েছে, যে পরিবর্তন আমাদের ছাত্র জনতার ত্যাগের মাধ্যমে, আমি প্রথমে আমাদের সেই জাতীয় বীর শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং যারা আহত পঙ্গুত্ব বরণ করে আছেন তাদেরকেও তাদের সুস্থতা কামনা করছি। এবং আজকের এই সুযোগটি যাদের কারণে তৈরি হয়েছে, আমি প্রথমেই তাদেরকে স্যালিউট জানাই এবং সাথে সাথে রাষ্ট্র তাদের জন্য যেই উদ্যোগ গ্রহণ করা উচিত আমরা এখনও দেখছি সেই জায়গায় ঘাটতি রয়েছে। আমি আজকে এখান থেকে শুরুতেই তাদের রাষ্ট্রীয়ভাবে তাদের যে সহযোগিতা এবং পৃষ্ঠপোষকতা এবং তাদের চাকুরি, এগুলোর ব্যাপারে রাষ্ট্রকে আরও বেশি নজর দেওয়া উচিত বলে আমি মনে করি। দ্বিতীয়, আমি মনে করি যে আজকের যেই প্রেক্ষাপটটি তৈরি হয়েছে, দেখুন এটা আজকে খুবই পরিষ্কার। আসলে মানে ঠাকুরগড়ে কে আমি কলা খাই না। আমার মনে হয় 5 আগস্টের পরে বা বিশেষ করে এই যে বিপ্লব সংগঠিত হলো ছাত্র জনতা ত্যাগের মাধ্যমে, এর মাধ্যমে একটা জিনিস আমাদের প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়া করতে পারত। প্রথম হচ্ছে যে তারা আমাদের যেই এখানে প্রায় 2500-এর মতো 2-2500 যে মানুষকে হত্যা করেছে এই আন্দোলনের মাধ্যমে এবং বিগত দিনের যে লক্ষ মানুষের ত্যাগ, এখানে এই যে দুর্নীতিবাজ এবং খুনি শেখ হাসিনাকে তারা আশ্রয় দেওয়ার মাধ্যমে আসলে তাদের বিগত দিনের বিরোধী দল এখানে জনগণের যে কথা ছিল যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমাদের এখানে ভোটের অধিকার, মানবাধিকার এবং বিভিন্ন ক্ষেত্রে যে অচল অবস্থা তৈরির ক্ষেত্রে যদিও তারা এগুলো প্রচ্ছন্নভাবে স্বীকার করেনি, কিন্তু শেখ হাসিনাকে তারা এখানে আশ্রয় দেওয়ার পরে এটা আসলে এক ধরনের স্বীকৃতি তারা দিয়েছে। দ্বিতীয় কাজটি তারা যেটা করেছে, যেটি আজকে গোটা নেশনের জন্য একটা পেইনফুল ইস্যু, সেটি হচ্ছে যে তারা এখানে যে কাজটি করতে পারতো পৃথিবীর একটি বড় গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে, কিন্তু সেই পথে তারা না হেঁটে বরং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি তারা যে আজকে হুমকি দিচ্ছে। আপনি দেখেন যে এখানে কিন্তু আপনার যেই প্রতিবেশী আমাদের যে রাষ্ট্র ইন্ডিয়া যে মিশনে হামলা হলো, যেটা আপনি বলেছেন,
এবং মমতা আগরতলায় ব্যানার্জি যে আমরা- ল্যাঙ্গুয়েজে কথা বলেছে, আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট একটা সাবডিভিয়েন্ট কান্ট্রি, আমাদের ইনহিয়ারেন্স অনেকগুলো কিন্তু আমাদের ক্যাপাসিটি আছে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের, কিন্তু মমতার এই বক্তব্যের মাধ্যমে কিন্তু আমাদের সার্বভৌমত্বের উপরে কিন্তু আঘাত হানা হয়েছে। এবং আমরা মনে করি আজকে সম্ভবত পত্রিকায় দেখলাম যে ইন্ডিয়ার একজন নেতা তিনি বলেছেন যে ডক্টর ইউনূসকে আমাদের ময়লা আবর্জনা দিয়ে ঢেকে দেয়া, এরকম একটা কথা, একদিনের ময়লা দিয়ে ঢেকে দেয়া যাবে। আমরা মনে করি এটা একটি স্বাধীন সার্বভৌম এবং 18 কোটি 20 কোটি মানুষের প্রতি তাদের যে অশ্রদ্ধা, এটাই তারা প্রমাণ করেছে। এর মাধ্যমে যে বিগত দিনের এখানে জনগণের যে অধিকারগুলো এখানে ক্ষুণ্ণ হয়েছে, আমাদের এখানে মানুষকে গ্রেপ্তার করা হতো, কিন্তু আমরা পেতাম আমাদের প্রতিবেশী রাষ্ট্রে। আমাদের বিরোধী দলের অনেক নেতৃবৃন্দকে আমরা পেয়েছি, আমাদের এখানে আমান আল আজমি, আরমান, এরকম আরও অনেক মানুষের গুমের ইতিহাস আমরা জানি, সেগুলোর ব্যাপারে আমরা কথা বলেছিলাম। আমাদের এখানে নির্বাচনকে তারা প্রলুব্ধ করার ব্যাপারে বিগত দিনে কিভাবে ভূমিকা রেখেছে এটা আমরা দেখেছি। এই জন্য আমি মনে করি আমাদের যেই অন্তর্বর্তীকালীন সরকারের যেই প্রধান উপদেষ্টা, এটি আজকে তিনি যে প্রেক্ষাপটে জানিয়েছেন, আমাদের এখন স্বাধীনতা সার্বভৌমত্বই অনেকটাই তারা এটার প্রতি তাচ্ছিল্যতা প্রদর্শন করছে। এই প্রেক্ষাপটে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আমরা গুরুত্ব সহকারে দেখছি। আমরা মনে করছি যে আমাদের শক্তি এবং স্থিতিশীলতার জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট আমাদের যে ইউনিটি টাস্কের দরকার। আমাদের বক্তব্য আলাদা আলাদা থাকতে পারে, আমরা দল হিসাবে, আমাদের আদর্শ হিসাবে, আমাদের প্রত্যেকের আলাদা একটা অপিনিয়ন, এটাই কিন্তু ডেমোক্রেসির একটা সৌন্দর্য। এবং আমরা মনে করি যে আমাদের সম্প্রীতি এবং শান্তির যে জায়গাটা, দেখেন আজকে কিন্তু এখানে তারা যে অজুহাতটা এখানে দিচ্ছে সেটি হচ্ছে যে সংখ্যালঘুর উপরে নির্যাতন। আপনি দেখেন যে বিবিসির আজকের ভয়েস অফ আমেরিকার জরিপ, বিবিসি জরিপ কি বলছে যে বিগত 15 বছরের তুলনায় কিন্তু সংখ্যালঘুরা এখানে খুব ভালো অবস্থায় আছে। সুতরাং এই জায়গাগুলোতে যদি আমরা দেখি তাহলে আমি মনে করি আমি এখানে উন্নতি এবং আমাদের যে সম্প্রীতি এবং আমাদের সংগ্রাম এবং আত্মবিশ্বাসের যেই বিগত দিনের আমাদের লং লাইফ ব্যাটেল, আমাদের ছাত্র জনতার যে বিপ্লব, আমাদের তৃণমূল মানুষ জীবন দিয়েছে কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করেনি। সুতরাং বিগত দিনের ব্রিটিশ থেকে শুরু করে এবং এখানে যে 149টি মুভমেন্ট আমি যতদূর জানি এই ভারতীয় উপমহাদেশে হয়েছে, সেখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু বিভাজনের রেখাটা তৈরি করা হয়েছে, যেটা ব্রিটিশদের একটা থিওরি, ডিভাইডেড অ্যান্ড রুল। আমাদেরও এখানে 15 বছর বিরোধী দলের মধ্যে আমাদের মধ্যে বিভিন্নভাবে জাতীয় ঐক্যটা বিনষ্ট হওয়ার কারণে কিন্তু আওয়ামী লীগ এই ভারতকে নিয়েই আমাদের গণতন্ত্র, আমাদের অর্থ, তারা এখান থেকে কিন্তু আপনারা জানেন যে তারা পোর্ট রেমিটেন্স কান্ট্রি কিন্তু ইন্ডিয়া ছিল। এবং তাদের আজকে আমি গতকালকে পত্রিকায় দেখলাম যে কলকাতা তাদের হোটেল মোটেল কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। সুতরাং আসলে তাদের আসল জায়গায় কিন্তু এখন নারীর জায়গায় আঘাত এনেছে এবং আমাদের বিদেশিরা যেরকম টাকা বন্ধ করে দেওয়ার কারণে এখানে কিন্তু বড় ধরনের চাপে ইন্ডিয়া পড়েছে। সুতরাং এই জায়গায় এসে আমি মনে করি আমাদের রাষ্ট্রের অস্তিত্ব, আমাদের অর্থনৈতিক সমৃদ্ধতা, আমাদের ন্যাশনাল যে একটা কনসেনসাস, ন্যাশনাল ইউনিটির জন্যে আজকের আমাদের, আমি আবারও বলছি, আমাদের রাজনৈতিক দল প্রত্যেকের মধ্যে আমাদের আলাদা মত থাকবে, আমাদের মতের প্রকাশ থাকবে, কিন্তু ন্যাশনাল ইস্যুতে কতগুলো কনসেনসাস হওয়া উচিত। আমি মনে করি আমাদের প্রধান উপদেষ্টা যে উদ্যোগ নিয়েছেন, এখানে গিয়ে আমাদের বিরোধী দল, আমাদের ছাত্র সংগঠন, আমাদের এখানের আলিম উলামা, যতগুলো স্টেক হোল্ডার আমাদের এই দেশ এবং জাতির জন্য যারা ভূমিকা পালন করছেন, সবাইকে নিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সবাইকে নিয়ে যেই উদ্যোগটা নিয়েছিলেন, যেটাকে মদিনার সনদ আমরা বলি, যে রাষ্ট্র আক্রান্ত হলে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা ভূমিকা পালন করব। আমি মনে করি আজকের সে সময়টি এসেছে। ইন্ডিয়া প্রতিনিয়ত এখানে গোটা পৃথিবীর সব উন্নত রাষ্ট্রগুলো যখন এসে আমাদের পাশে দাঁড়িয়েছে, তখন একমাত্র আমাদের প্রতিবেশী রাষ্ট্র বিগত দিনে যারা আমাদের এই অধিকারগুলোকে সবচেয়ে বেশি হরণ করেছে, তারা এখন আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি, তারা আমাদের এ দেশের খুনি হিসাবে খ্যাত তাকে এখানে আশ্রয় দিয়েছে। সুতরাং আজকে স্লোগান উঠেছে, যারা খুনিকে আশ্রয় দেয় তাদের সাথে বন্ধুত্ব নয়। এটা হয়তো কারো স্লোগান হতে পারে, আমরা এটাকে সমর্থন করি না। আমরা সমতার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে আমরা মনে করি জাতীয় ঐক্য আজকে হওয়া উচিত এবং প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমাদের সে আয়োজনটা সম্পূর্ণ হওয়া উচিত। আমরা দেখেছি শুধু তারা অপপ্রচারই নয়, এটার সাথে বিভিন্ন কর্মকাণ্ড, বিভিন্ন ধরনের পদক্ষেপ তারা নিচ্ছে। যেমনটি আপনি বলছিলেন যে বিভিন্ন হোটেল, হসপিটাল তারা বাংলাদেশিদের থাকতে দেবে না। এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করে ফিরতে চাই জনাব আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ আপনার কাছে। যেমন বিরতির আগে আমরা বলছিলাম যে আসলে
আগরতলা বাংলাদেশ সহকারী হাই কমিশনে যে হামলা হয়েছে এবং হামলা যে অভিযোগে করা হয়েছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অন্যায় অবিচার করা হচ্ছে, আসলে এরকম কোনো পরিস্থিতি আমরা দেখছি না এবং এরকম কোনো ঘটনা আসলে বাংলাদেশে নেই। বরং আরও বলা হয়েছে ভয়েস অব আমেরিকার একটি প্রতিবেদনে যে বাংলাদেশে যারা সংখ্যালঘু আছেন তারা বিগত 15-17 বছরের তুলনায় এখন আরও ভালো আছেন। তাহলে তাদের এই অভিযোগের ভিত্তিটা কি? আর আমরা দেখছি যে এই নানান মিথ্যা অভিযোগকে কেন্দ্র করে তারা বাংলাদেশের সাথে বিভিন্ন বাণিজ্য বন্ধ, ভারতীয় হোটেলে বাংলাদেশিদের না থাকা দেওয়ার যে ঘোষণা এবং বিভিন্ন হসপিটালে বাংলাদেশিদের চিকিৎসা করবেন না, এ ধরনের বিভিন্ন ধরনের তাদের কাছ থেকে আমরা মন্তব্য শুনতে পাচ্ছি। তাহলে আসলে সব বিষয় মিলিয়ে ভারত কোন দিকে যেতে চাইছে বাংলাদেশ ইস্যুতে? আমি আপনাকে শুরুতেই যেটা বলেছি যে তারা আসলে আমাদের দেশে তাদের পুতুল সরকারটা রাখা তাদের জন্য সবচেয়ে বড় জরুরি। বাংলাদেশকে ভারত কখনো দখল করবে না। ভারতের টার্গেট হচ্ছে বাংলাদেশকে জিম্মি করে বা বাংলাদেশকে তারা প্রদেশের মতো করে ব্যবহার করতে চায় এবং এটা করদ্রাজ্য যেটাকে বলে, এরকম একটা করদ্রাজ্যের মতো আচরণ বাংলাদেশের সঙ্গে তারা করতে চায়। বাংলাদেশের সাধারণ মানুষের পালস কিন্তু সেটা নয় এবং সেই কারণেই দেখেন শেখ হাসিনার নেতৃত্বে এই যে আওয়ামী লীগের যে সরকারটা, এই সরকারের বিভিন্ন মন্ত্রিসভার সিনিয়র সদস্যরা বলেছিলেন এক এক সময় এক একটা কথা, বিভিন্ন সময় তারা বলেছেন, কখনো স্বামী স্ত্রী বলেছেন, কখনো মানে এই বিভিন্ন রকমের কথা, এগুলি কিন্তু বানানো কথা না। পররাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী নিজে বলেছেন তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা হচ্ছে স্বামী স্ত্রীর মতো সম্পর্ক। মানে অদ্ভুত একটা শব্দ চয়ন। তো এই যে তার যে রাজত্ব প্রতিষ্ঠার যে একটা স্বপ্ন, এই স্বপ্নটা এভাবে হুট করেই তাদের নস্যাৎ হয়ে যাবে, এটা আসলে তারা ভাবতে পারেনি। আওয়ামী লীগও ভাবতে পারেনি, আওয়ামী লীগের নেতাকর্মীরাও ভাবতে পারেনি। অর্থাৎ এই দেশের ছাত্র জনতা এইভাবে রাজপথে জীবন দিয়ে এইভাবে তারা বেরিয়ে আসবে এবং তাদেরকে হটে যেতে হবে, এটা তাদের কল্পনার বাইরে ছিল। তো হঠাৎ করে একটা ঘটনা ঘটলে হয় কি, আপনার কিছু দিকবিদিক শূন্য কথাবার্তা, হিতাহিত জ্ঞান শূন্য কিছু কার্যক্রম, এগুলো কিন্তু যে কেউ করে। ভারতের আপনি ধরেন মমতা ব্যানার্জি, উনি একজন নেত্রী, কলকাতার মুখ্যমন্ত্রী। তিনি আমাদের দেশের হাই কমিশনের হামলা হয়েছে সেটার নিন্দা না করে উনি বলতেছেন যে বাংলাদেশে আপনার শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত, জাতিসংঘের কাছে আহ্বান জানিয়েছে। একটা দেশের হাই কমিশন এটা হচ্ছে সেই দেশের একটা প্রতিচ্ছবি, সেই প্রতিচ্ছবিকে পাহারা দেওয়া, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে সেই রাষ্ট্রের। সেই রাষ্ট্র সেখানে যেটা ব্যর্থ হয়েছে, শান্তিরক্ষী যদি পাঠাইতে হয় তাহলে তো সেই দেশে পাঠানো উচিত। বিএনপির পক্ষ থেকে আজকে রুহুল কবির রিজভী উনি বলেছেন যে আসলে বাংলাদেশের তুলনায় ভারতেই সংখ্যালঘুদের উপর অত্যাচার বেশি হয়, সেখানে বরং শান্তিরক্ষী বাহিনী। এটা তো প্রমাণিত। বাংলাদেশের তুলনায় বাংলাদেশে যেই দিন এই ইসকন সংক্রান্ত ওই চট্টগ্রামের যে আমাদের আইনজীবীকে যেভাবে হত্যা করা হয়েছে, সেই দিনও মাদ্রাসার ছাত্ররা আপনার আমাদের দেশের মন্দির পাহারা দিয়েছে, নজিরবিহীন ঘটনা। আর ভারতে শত শত মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, গরুর গোশত খাওয়ার পর মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, বাবরি মসজিদ ভেঙে যে সমস্ত ঘটনা বিগত দিনে করা হয়েছে, মুসলমানদের উপরে যে নির্যাতন চালানো হয়েছে গোটা ভারতবর্ষে, নজিরবিহীন ঘটনা। সেখানে তো কোনো হিন্দু কোনোদিন মুসলমানদের পক্ষে কথা বলে নাই। হ্যাঁ, দু চারজন হয়তো কিছু বিক্ষিপ্তভাবে কথা বলতে চেষ্টা করেছেন, সেটা ভিন্ন জিনিস। কিন্তু রাষ্ট্র হিসেবে তো ভারত সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এটা প্রমাণ করতে সারা বিশ্বের কাছেই তারা প্রমাণে ব্যর্থ হয়েছে। তো আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির যে ঐতিহ্য, আপনি যেটা বললেন যে ভয়েস অব আমেরিকার একটা জরিপে উঠে এসেছে, সেই জরিপে বলা হয়েছে যে বিগত 15 বছরের তুলনায় বাংলাদেশের হিন্দু সম্প্রদায় বা সনাতনী ধর্মাবলম্বী যারা আছে তারা ভালো আছে। এবং এই যে আপনার কি বলে উদুর পিণ্ডে বুদুর ঘাড়ে কি একটা কথা আছে, যে এই যে চাপানোর যে প্রক্রিয়া,
এই প্রক্রিয়ার অংশ হিসেবে হিন্দুদেরকে মারতেছে, হিন্দুদেরকে ধরতেছে, হিন্দুরা নিরাপত্তাহীনতা আছে। অথচ প্রতিটা মন্দিরে বিএনপি, জামায়াতে ইসলামী, এরপরে আপনার কওমি মাদ্রাসার ছাত্ররা, আলিয়া মাদ্রাসার ছাত্ররা, সাধারণ ছাত্ররা, প্রতিবেশী সবাই গিয়ে আপনার 5ই আগস্টের পর থেকে প্রত্যেকটা মন্দিরে পাহারা বসে। আমরা কিন্তু দুর্গাপূজায় বিশেষ করে দেখেছি যে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই তাদের পাহারা আমি নিজে অন্তত 50টা মন্দিরে গিয়েছি আমার নির্বাচনী এলাকায়। সে 50টা মন্দিরে গিয়ে আমি যাদের সঙ্গে কথা বলেছি তারা বলেছে অতীতে কোনোদিন আমরা এইভাবে শান্তিপূর্ণভাবে আমাদের উৎসব উদযাপন করতে পারিনি। তো এটা হচ্ছে মাঠ লেভেলের কথা। অর্থাৎ যে সমস্ত কথা ভারতের কিছু কিছু গণমাধ্যম এবং ভারতের কিছু কিছু মুখপাত্র যেটা বলতে চাচ্ছেন, এটা তাদের আসলে রাষ্ট্রের কর্তা ব্যক্তি হিসেবে তাদের হিতাহিত জ্ঞান শূন্য অবস্থা যে সমস্ত আচরণ করে, যে সমস্ত কথাবার্তা বলে, তারা সেটা বলছে। এটার সাথে এদেশের জনগণের কোনো সম্পর্ক নেই। এই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির যে বাস্তবতা, সেই বাস্তবতা বিবর্জিত একটি কথা। এই পর্যায়ে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, বাংলাদেশের এই যে ময়লার বস্তার মতো উড়িয়ে দেবেন বা চেপে রাখবেন, এই সমস্ত কথাবার্তা যারা করতে পারে তারা কিন্তু বেশি কথা বলে না। অতএব যারা এগুলো বলছেন তারাও জানেন যে এগুলো সম্ভব না। বাংলাদেশের মানুষ ভারতের এই অন্যায় আচরণের বিরুদ্ধে অতীতের থেকে অনেক বেশি ঐক্যবদ্ধ, সংহত এবং শক্তিশালী ভূমিকা পালন করে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই সময় আসলে সবাই ধৈর্য সহকারী আছেন। যে আপনার কাছে আবার ফিরবো, যেতে চাই জনাব ডক্টর মোহাম্মদ রেজাউল করিম আপনার কাছে। আমরা আসলে যদি বিগত 15 বছরের কথা বলি, আপনি জামায়াতের সাথে জড়িত আছেন, জামায়াতে ইসলামকে নিষিদ্ধ করা হয়েছে, তাদের উপর বিভিন্ন ধরনের দোষ চাপানো হয়েছে, জঙ্গি তৎপরতা সহ বিভিন্ন অপপ্রচার তাদের নামে করা হয়েছে। এবং সেই সময় আসলে ভারত যে বিষয়গুলো নিয়ে আওয়ামী লীগের সাথে বিগত যে সরকার ছিল তাদের সাথে বিভিন্ন ইস্যুতে, যেমন আমাদের তিস্তা একটা ইস্যু অমীমাংসিত, বাংলাদেশের করিডোর, এই ধরনের বিভিন্ন ইস্যু নিয়ে আপনারাও সেই সময় কিন্তু প্রতিবাদ জানিয়েছিলেন বা বিভিন্ন রাজনৈতিক দল প্রতিবাদ জানিয়েছিল। এখন আমরা দেখেছি যে এই যে চট্টগ্রামে ইসকনকে কেন্দ্র করে চিন্ময় দাসের গ্রেফতার, এটা আসলে বাংলাদেশে একটা অভ্যন্তরীণ বিষয় এবং একজন আইনজীবীকে কুপিয়ে জবাই করে হত্যা করা হলো। এরপরে কিন্তু আমরা বিভিন্ন ইসলামী রাজনৈতিক দলগুলোকে খুবই ধৈর্য সহকারে প্রতিবাদ জানাতে দেখেছি এবং সেরকম কোনো বিশৃঙ্খলা আমরা কিন্তু দেখতে পাইনি। সেই সময়কার বাংলাদেশ, এই সময়কার বাংলাদেশ, এই দুটোকে আপনি কিভাবে পার্থক্য করবেন? আসলে ধন্যবাদ। আসলে আমরা মনে করি যে আজকের একটু পেছনে গিয়ে আমি একটু বলতে চাচ্ছি যে বাংলাদেশের বর্তমান যেই আমাদের বিপ্লবোত্তর যে বাংলাদেশ, পৃথিবীর সব জায়গায় কিন্তু একটা রেভলিউশন যখন হয় তখন কিন্তু সেখানে আনস্টেবল একটা সিচুয়েশন থাকে। এটা নিয়ে খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। আই স্ট্রংলি বিলিভ উইদিন শর্ট টাইম আমরা জাতি হিসাবে আমরা এটাকে গুছিয়ে নিতে পারবো, আমি মনে করি। কিন্তু এটাকে কেউ অনেক বড় করে দেখিয়ে কিন্তু প্রিভিয়াস, অর্থাৎ আগে ভালো ছিলাম এইরকম একটা কথাকে সামনে নিয়ে আসতে চাই। আমি মনে করি বাংলাদেশ সরকার, যেহেতু আমাদের ডক্টর ইউনূস সাহেব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ঐক্যের ডাক দিয়েছে, আমাদের কিছু বিষয় মনে হয় অগ্রসর হয়ে আমাদের এখন আলোচনা করবার সময় এসে গেছে। তার মধ্যে এখানে যে আজকের 2018 থেকে 23 পর্যন্ত, অর্থাৎ এই কে বলে আপনার এই দীর্ঘ সময় এক যুগের ওদিকে, এখানে যে 594 জন বাংলাদেশি নাগরিককে কিন্তু আমাদের বিএসএফ কর্তৃক কিন্তু হত্যা করা হয়েছে এবং ফেলানির লাশ কীভাবে কাঁটাতারে ঝুলেছিল, এটাকে অনেকে মনে করেছে যে আমাদের আসলে এটা স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা সেদিনে অনেকাংশে হারিয়েছি যেদিন এই অবস্থা তৈরি হয়েছে। বিগত দিনে আমাদের এখানে যেই বিডিআর বিদ্রোহের নামে এখানে যেই 57 সেনা সদস্য হত্যা করা হয়েছে, আজকে আমাদের এই রাষ্ট্রটা আমি যদি এখনও বলি যে রাষ্ট্রের বিগত দিনের এই জায়গায় ছাত্র জনতার আন্দোলনে আমাদের পুলিশ, বিডিআর সবাই কিন্তু আমাদের ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে, গুম করেছে, আয়নাঘর তৈরি, হোয়াটএভার অনেক কিছু। কিন্তু লাস্টে আমাদের যে জাতীয় সেই গর্বের জায়গাটি আমাদের ঐক্যের, সেটি আমাদের সেনাবাহিনী কিন্তু এই পরিস্থিতিটাকে পিক আপ করেছে, আমরা দেখেছি। সুতরাং এখন সময় এসেছে যে কাদের ইন্ধনে কিন্তু এই 57 সেনাকে হত্যা করা হয়েছে, এটি আমি মনে করি আজকের আমাদের সামনে আনা দরকার। এবং এটি তৎকালীন সময়ে, এখন সম্ভবত যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি সম্ভবত, আমার যতদূর আমি জানি, তিনি কিন্তু এই তদন্ত কমিটির একজন ছিলেন।
অর্থাৎ জাতি কিন্তু জানতে পারে নাই এই 57 সেনাকে কি নির্মমভাবে তাদেরকে জীবন দিতে হয়েছে। আমরা মনে করি সেটিকে এখন সামনে নিয়ে আসা উচিত। আপনি ঠিকই বলেছেন যে বাংলাদেশ এই একটা বিপ্লবোত্তর এই অবস্থার মধ্যেও যখন অনেক ইস্যুগুলো ফাংশন করছে না, কারণ 15 বছরের সমস্যাকে তো আপনি 15 দিনে 3 মাসে সমাধান করতে পারবেন না, এটা যদি প্রত্যাশা করা হয় তাহলে অতিরঞ্জিত। কিন্তু তারপরেও যারা সরকার পরিচালনা করছেন তারা কিন্তু পলিটিক্যাল ওইরকম পলিটিশিয়ান না, তারা তাদের জায়গা থেকে চেষ্টা করছেন। এর মধ্যে অনেকগুলো পরিস্থিতি হয়তো তাদেরকে মোকাবেলা করে সামনের দিকে অগ্রসর হচ্ছে। কিন্তু এরপরে যে কাজটি আমাদের জাতীয় নিরাপত্তার জন্য আমি সবচেয়ে বড় হুমকি মনে করি, যেটা আমরা একটু আগে বলেছি, আগারতলায় আমাদের মিশনে হামলা সহ যে কাজগুলো হয়েছে। কিন্তু ইসকন এখানে সর্বশেষ, আমাদের আনসার লীগ বলেন বিভিন্নভাবে বিভিন্ন পোশাকে কিন্তু এসছে। এবং বাংলাদেশকে আমি সাথে আপনাকে একটু বলি যে বাংলাদেশকে কিন্তু একটি জঙ্গিবাদী রাষ্ট্র প্রমাণের জন্যে এখন কিন্তু আওয়ামী লীগের বিরাট একটা এজেন্ডা কাজ করছে। এই জন্য আপনি অনেক ছাত্রলীগ, যুবলীগ তারা কিন্তু দাড়ি রাখতেছে, তারা টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে তারা মিছিল, কালো পতাকা নিয়ে মিছিল করে ইউটিউবে কয়েক সেকেন্ডের এটা দিয়ে তারা প্রমাণ করার চেষ্টা করছে যে বাংলাদেশ এরকম নেক্সট আফগান হোয়াট এভার তাদের বক্তব্য তারা তুলে ধরছে। এই জায়গায় এসে আমি মনে করি তাদের আসল যেই ইন্ডিয়ার যে মূল অর্গানাইজেশনটা এখানে কাজ করতো সেটি হচ্ছে ইসকন। পৃথিবীর সোভিয়েত ইউনিয়ন, মালয়েশিয়া, ইরান, সৌদি আরব অনেকগুলো কান্ট্রিতে কিন্তু ইসকন কিন্তু নিষিদ্ধ, এবং অনেকগুলো দেশে উজবেকিস্তান, কাজাকিস্তান এরকম অনেক জায়গায় তারা কিন্তু, এবং অধিকাংশ মুসলিম কান্ট্রিতেই কিন্তু তারা এই অরাজকতা তৈরি করার চেষ্টা করছে। এখন আমাদের এখানে যে অ্যাডভোকেট সাইফুলকে তারা হত্যা করেছে এভাবে প্রকাশ্য দিবালোকে, তার শরীরে যে নির্মম আঘাত, তার ছোট একটা বাচ্চা আছে, এই অবস্থায় এখন খুবই পরিষ্কার যে বাংলাদেশের মানুষ সহনশীলতা প্রদর্শন করতে পারে। এটা আমাদের বিপ্লবোত্তর আবার নতুন করে ইসকনের উত্তেজনার মাঝে আমাদের শহীদ সাইফুলের জীবন দেয়া এবং জাতি ঐক্যবদ্ধ হওয়ার আবার যে সুযোগ পেয়েছে, আমি মনে করি দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো ইস্যুতেই কিন্তু আমরা দেখছি যে জাতি, ছাত্র জনতা বলেন এক হয়ে যাচ্ছে। এর আগেও যেমন আওয়ামী লীগ একটা কর্মসূচি ঘোষণা করেছিল জি 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 তখন কিন্তু বিএনপি জামাত সবাই ছাত্র জনতা নেমে পড়েছিল, এবং এখনো কিন্তু আমরা দেখছি যে দেশের স্বার্থে তারা এক হয়ে যাচ্ছে। এবং এখানে এখন আপনি যেটা বলছেন যে তিস্তা, আমাদের আপনারা জানেন যে টিপাইমুখ ইস্যুতে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু টিপাইমুখ বাদ যখন দেয় তখন বাংলাদেশের মধ্যে তার সকল শক্তি নিয়ে কিন্তু আমরা প্রতিবাদ করেছিলাম, এবং সেই প্রতিবাদের নেতৃত্ব দিয়েছিল শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী। এখন এটা খুবই দিবালোকের মতো পরিষ্কার, আমাদের 28 অক্টোবরের এখানের হত্যাকাণ্ড, বাংলাদেশ যেখান থেকে তার পথ হারিয়েছে, এইগুলোর পেছনে কারা আছে ছিল, এবং তাদের হত্যা, তাদের জুডিশিয়াল কিলিং, এগুলোর পেছনে যে প্রতিবেশী রাষ্ট্রের ব্যাপারে যে অভিযোগগুলো, এবং এখানে সুখরঞ্জন বালিকে তার সাক্ষী দিতে আসার পরে সাইদি সাহেবের তাকে আবার প্রতিবেশী রাষ্ট্র ভারতে গিয়ে তাদের কারাগারে খুঁজে পাওয়া, এই জায়গাগুলো আমাদের কাছে খুবই পরিষ্কার করে দিয়েছে যে আমাদের আসলে বিগত দিনের এখানের আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন, আমাদের অধিকারগুলো বলেন, এগুলো ক্ষুণ্ণ করার পেছনে ভারতের বিরাট ইন্ধন ছিল। আমি লাস্ট 2 সেকেন্ডে আপনাকে এটা বলে শেষ করতে চাই 1 মিনিটের মধ্যে। সেটি হচ্ছে, আমি একটু আগেও বলেছি, ভারতের এখন বড় সমস্যাটা কোনটা তৈরি হয়েছে, যেটা আমাদের রহমতুল্লাহ ভাই বলেছেন যে তারা একটা পুতুল সরকার এখানে চায়, সেখানে বাংলাদেশকে একটা কলোনিভুক্ত করে তারা নিয়ন্ত্রণ করে, তারা এখানে চতুর্থ রেমিটেন্স কান্ট্রি তাদের ছিল, এখানে লক্ষ লক্ষ আমাদের বাংলাদেশের যুবকেরা হচ্ছে বেকার, তাদেরকে কোটা দিয়ে কোণঠাসা করা হয়েছে, অথচ ভারতের লক্ষ লক্ষ মানুষ বিগত সরকারের সময় এখানে কিন্তু তারা চাকরি করছে, এখনো তারা করে যাচ্ছে। আমি আজকে দেখলাম যে পাঠ্যপুস্তক থেকে 18 থেকে 23 পর্যন্ত এই পাঠ্যপুস্তক থেকে 1,500 কোটি টাকা লোপাট হয়েছে, এগুলোর সাথে ভারতীয় আপনার প্রতিষ্ঠানগুলো জড়িত। আমরা দেখলাম যে এখানে গার্মেন্টস যে অস্থিরতা, এই যে গার্মেন্টসের জায়গায় জায়গায় সমস্যা, এটার মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করে ইসকনের মাধ্যমে, গার্মেন্টস উত্তেজনা তৈরি করার মাধ্যমে তারা এটাকে ভারতমুখী করতে চায়, এবং এখানে অস্থিরতা তৈরি হলেই আমাদের পোশাক শিল্পের জায়গাটা ওখানে তৈরি হয়। এই দিক থেকেও ভারত কিন্তু সবচেয়ে বেশি লাভবান। আর থার্ড হচ্ছে যে এখানে আদানি গ্রুপ যে এখানে আমাদের $400 কোটি যে শুল্ক পাকি, এবং আমেরিকায় তার অলরেডি কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা হয়ে গেছে।
এই জায়গাগুলো আমাদের এনবিআর এর রিপোর্ট হচ্ছে, এই সব কিছুর কিরানক কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্র। সুতরাং ওরা আমাদেরকে কি বলল, আমি মনে করি আজকে আমাদের জাতীয় ঐক্যের এই জায়গায় আমাদের আলোচনা হওয়া উচিত যে বিগত দিনে ভারত আমাদের কি কি এখানে হরণ করেছে, ছাত্র জনতা আজকে সেই টোটাল তালিকা প্রকাশ করে আমাদের সেগুলো আদায়ের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করা উচিত। ধন্যবাদ। আবারও আলোচনায় ফিরব। আসলে দেশের বর্তমান প্রেক্ষাপট এবং ভারত কেন্দ্রিক বাংলাদেশকে নিয়ে যে অপপ্রচার করা হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। এবার একটু ফিরতে চাই, দেশের বিষয়ে কথা বলতে চাই, দেশের অর্থনীতি নিয়ে। প্রথমেই যেতে চাই জনাব ডক্টর মোহাম্মদ রেজাউল করিম আপনার কাছে। আমরা যদি আসলে বলি, শ্বেতপত্র প্রণয়ন কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে এবং বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে তারা একটা মন্তব্য করেছে এবং সেখানে বলা হয়েছে যে 28 লাখ কোটি টাকা বিগত সরকারের আমলে বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে এবং যদি শেয়ার বাজারের কথা বলি, শুধু শেয়ার বাজার থেকে 1 লাখ কোটি টাকা পাচার করা হয়েছে, যেখানে কিনা ক্ষুদ্র ক্ষুদ্র জনবল যারা তাদের পুঁজির বিনিয়োগ করেছিল এবং আমরা এদিকে নিয়ে জনমনে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলাও দেখেছিলাম। অনেক সময় অনেকে তাদের সর্বস্ব শেষ হয়ে গেছে এরকম মন্তব্য করেছে। আসলে এই সব কিছুই কি সরকারকে নাড়া দেয়নি? এত কিছুর পরেও তারা তাদের চোরতন্ত্র চালিয়ে গেছে এবং এই রিপোর্টে আসলে যে শ্বেতপত্র প্রণয়নের কমিটির যে চূড়ান্ত প্রতিবেদন, সেখানে জানতে চাওয়া হয়েছিল যে আসলে এই পাচারগুলোর সাথে জড়িত কারা। সেখানে দেবপুরের ভট্টাচার্য বলেছেন যে চোরতন্ত্রের মূল স্তম্ভ ছিল আমলারা, সামরিক এবং বেসামরিক উভয়ই। আসলে বাংলাদেশের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়ালো এবং আসলে এটা এতদিনে কেন আমরা প্রতিরোধ করতে পারলাম না? দেখুন, আমি একটা কথা বলি যে আজকে যদি আব্রাহাম লিঙ্কন যদি বেঁচে থাকতো, তাহলে আমাদের খুনি শেখ হাসিনার গণতন্ত্রের যে নিজেরা ভোট, রাতের ভোট, এগুলো দেখে কিন্তু তাকে ওই সংজ্ঞা নিয়ে বাই দ্য পিপল ফর দ্য পিপল নিয়ে বড় বেকায়দা পড়তে হতো যে আমাকে আবার নতুন করে এটা লিখতে হবে। আর একটা কথা আমরা জানি যে ওই আঙ্গুল ফুলে কলা গাছ, আমার মনে এইটাও এখন পরিবর্তন করতে হবে। কারণ আঙ্গুল ফুলে কলা গাছ না, এখন আঙ্গুল ফুলে তাল গাছ বললে হয় মনে হয়। সুতরাং শেখ হাসিনা এমনভাবে আসলে রাষ্ট্রটাকে তছনছ করেছে। আমি তার সাথে এটাও বলি যে রাষ্ট্রের এখন কি অবস্থা, আমি এর আগেও একটা টকশোতে বলেছিলাম। আমার মনে হয় রাষ্ট্রের অবস্থা হচ্ছে, আমি প্রতিদিনই ওই যে গণভবনের পাশ দিয়ে যাই। আগে কিন্তু বিগত দিনে খুব বেশি রাত অনেক হয়ে গেলে যেতাম না, কারণ এখানে অনেক রকম হেনস্থার শিকার হতো। এখন এখান দিয়ে যাই, মাঝে মধ্যে আমি শিক্ষার জন্য তাকাই যে যেখান থেকে এত উদ্যত্ত, এত দুর্নীতি, এত রাষ্ট্রকে কবজায় নেওয়ার জন্য এত পাওয়ার এক্সারসাইজ করা হয়েছে, সেটা এখন খুব তছনছ হয়ে পড়ে আছে। এখন কুকুর ঘুমায়। তার মানে হচ্ছে যে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আসলে সব কিছুর মালিকানা যে আল্লাহর। এবং পৃথিবীতে ফেরাউন, নমরুদ, কারুদ, সাদ্দাত, হালাকু খান, চেঙ্গিস খান, এদের অবস্থাও কিন্তু এরকম। আমি মনে করি আপনি যেটা বলেছেন, সাথে আরেকটা সংশোধনী আমি আমাদের শ্বেতপত্র প্রকাশ কমিটি যারা, ওনারা এটাকে চোরতন্ত্র বলেছেন, আমি এটাকে মনে করি ডাকাততন্ত্র বলে ভালো হয়। কারণ শেখ মুজিব বলেছিল যে আমি চোরের খনি পেয়েছি, এটাকে উন্নয়ন ঘটাইয়া কিন্তু শেখ হাসিনা নিয়ে আসছে হচ্ছে তার এখন আর চোর বলা যাবে না, এখন ডাকাত সব। এবং এমন পরিমাণ যেটা বলছে, আমি কালকে এটা অনেকবার মানে মুখে আওড়ানোর চেষ্টা করলাম যে মানে এটা কিভাবে বলা যায়, মানে 28 লাখ কোটি, এটা মানে অনেকক্ষণ রিভিউ করতে হয় মানে আমাদেরকে বলবার জন্য। সুতরাং এই জায়গায় আমি কয়েকটা কথা বলি এই করব যে এখানে বড় উন্নয়নের যে বাজেটের তসরূপটা, এটাকে 40% তারা বলেছে। এখানে তারা এক শ্রেণীর আমলা, এখানে কিন্তু কমনভাবে আমি কাউকে দোষারোপ করছি। আমি মনে করি কোনো বাহিনীকে কিন্তু কমনভাবে কোনো কিছু বলা উচিত, যেমন পুলিশ বাহিনী এটা অথবা প্রশাসন এটা বললে কিন্তু আসলে হয় না আর কি, কারণ কতিপয় আপনাকে বলতে হবে। এখানের মধ্যে অনেক ভালো মানুষ নো ডাউট আছে। সেই জায়গায় এসে আমাদের যেই এখন বলা হচ্ছে যে দেশের 10% মানুষের হাতে 85% সম্পদ কিন্তু কুক্ষিগত হয়েছে। তাহলে আজকের যে বাজারের অবস্থা, আজকের যেই দ্রব্যমূল্যের অবস্থা, আজকের যেই আমাদের সামগ্রিক যেই মানে ব্যাংক এখানে 15 বছরের আপনার যে দেউলিয়া হয়েছে, শেয়ার বাজার কেলেঙ্কারি হয়েছে, এটিকে বলা হচ্ছে যেই পরিমাণ টাকা এখান থেকে লোপাট হয়েছে, এটা আমাদের 5টি জাতীয় বাজেটের সমান। সাথে সাথে বলা হচ্ছে যে 10টি ব্যাংক এখান থেকে যে লোপাট হয়েছে এবং এখানে যে 15 বছরে যে টাকা লোপাট হয়েছে, পাচার করা হয়েছে, এটাকে বলা হচ্ছে এটা দিয়ে 78টা পদ্মা সেতু করা যেত, 78টা পদ্মা সেতু।
অথচ তারা আমাদেরকে এই পদ্মা সেতু আর উড়াল সেতু দেখিয়ে উন্নয়নের কথা বলে। আমি একটা কথা বলি যে আমাদের যারা বয়স্ক মানুষ তারা কিন্তু এগুলো দেখে টেকে খুশি হয়েছে, শিক্ষিতরা খুশি হয়েছে, যেহেতু সে ইন্টারনেট অত বুঝে না, অনেক কিছুই বুঝতে পারে না। কিন্তু আমাদের প্রজন্ম কিন্তু অথবা আমাদের সন্তানেরা কিন্তু খুশি হয়, কারণ সে যখন তাকে বলা হচ্ছে যে পদ্মা সেতুর কথা, তাকে যখন বলা হচ্ছে যে উড়ালের কথা, তাকে যখন এরকম রাস্তাঘাটের ফানুস দেখানো হয়েছে, তখন সে সাথে সাথেই কিন্তু ইন্টারনেট গেটে বের করে ফেলছে যে হোয়াট হ্যাপেন, আমাদের এখান থেকে আসলে কি হচ্ছে। এই জায়গায় এসে আমি মনে করি যে আমাদের কয়েকটা বিষয় আমি এক্ষেত্রে আমাদের দরকার। এক নাম্বার হচ্ছে আমাদের অর্থ ফিরিয়ে আনা দরকার। আজকে যে প্রধান উপদেষ্টা যে ঐক্যের ডাক দিয়েছেন, এখানে শুধু ঐক্যের ডাকের মধ্যে আমাদের জাতির যে অর্থ, যার কারণে ওনারা এখনো, আমি মনে করি এটা একটা ব্যর্থতাও যে দ্রব্যমূল্য যে এখনো নিয়ন্ত্রণের বাহিরে, বেকারত্ব আমাকে আজকেও একজন আহত ব্যক্তি ফোন দিয়েছেন যে আমাদের এখন পর্যন্ত আমরা কোনো অর্থ সহযোগিতা পাইনি। বাংলাদেশে অসংখ্য শহীদ পরিবার আছে যারা তারা তাদের ঘরে একবেলার টাকা হয়তো যোগান দিতে পারছে না। সুতরাং রাষ্ট্র একদিকে যেমনি তারা এইভাবে 28 লাখ কোটি টাকা তারা আমাদের দুর্নীতি করার কারণে, পাচার করার কারণে রাষ্ট্র এখন অর্থনৈতিকভাবে কিন্তু পঙ্গু অবস্থায় আছে। এই টাকা অবশ্যই ফেরত নিয়ে আসা উচিত। আমাদের বেকারত্ব, আমাদের শহীদ পরিবার সহ এই কাজগুলোর ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা উচিত। আর আমি এক বাক্যে বলবো যে আমাদের এই ক্ষেত্রে শিক্ষা সচেতনতা দরকার। আমি দেখেছি দেবপ্রিয় ভট্টাচার্য এবং প্রধান উপদেষ্টাই সম্ভবত বলেছেন যে এই যে দুর্নীতি, এই যে লুটপাট, এই যে শহীদদের যেই আমাদের ছাত্র জনতার উপরে যে আক্রমণ, এসব হিস্ট্রিগুলো আমাদের নতুন প্রজন্মকে জানিয়ে দিতে হবে। আমিও থাকবো না, আপনিও থাকবেন না, উনিও থাকবে না, কিন্তু আমাদের পাঠ্যপুস্তকে আসা উচিত। তাহলে জাতি জানতে পারবে। যেটি আপনি আমাকে এর আগে প্রশ্ন করেছিলেন যে বিগত দিনের এখানে জঙ্গিবাদ, এখানে কোরআনকে জঙ্গিবাদের গ্রন্থ বানানো হয়েছে, এখানে আলিম ওলামা দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই তাদেরকে কিন্তু এখানে শাপলা চত্বরে কি গণহত্যা চালানো হয়েছে, এই সবগুলো তারা করেছে। কিন্তু তাদের যে শ্বেতপত্রগুলো আজকে কমিশন গঠন করা হচ্ছে, আমি মনে করি এগুলো প্রত্যেককেই আমাদের শিক্ষা সচেতনতার মধ্যে আনা উচিত। আমাদের এই ক্ষেত্রে তাদেরকে আইনের আওতায় আনা উচিত এবং স্বাধীন কমিশনের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে প্রত্যেকটা ইস্যুকে আপনারা মানে পার্ট বাই পার্ট ধরে জাতিকে এগুলো তাদের সামনে, নাগরিকদের সামনে আনা উচিত এবং একটি টেকসই উন্নয়নের জন্যে আসলে আমাদের দুর্নীতিমুক্ততার কোনো বিকল্প নেই। কিন্তু বাংলাদেশ, আমি এখনো বলবো যে বাংলাদেশ মানে জালেমদের হাত থেকে অথবা স্বৈরাচারের হাত থেকে জাতি জনগণ কিছু সময়ের জন্য মুক্তি পেলেও এখনো কিন্তু চাঁদাবাজি, দুর্নীতি, এখনো মানুষের উপরে যে অপারেশন, এগুলো কিন্তু বিভিন্ন কায়দা কানুনে কিন্তু হচ্ছে। আমাদের একদিকে যেমনি রাজনীতিবিদ আছেন অথবা আওয়ামী লীগের তাদের দোষর এখন আসলে কারা এই চাঁদাবাজি কিংবা দুর্নীতির সাথে? দেখুন, আপনি এটা আমাদের রহমতুল্লাহ ভাই একটু বলেছেন যে শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু শেখ হাসিনার দোষররা কিন্তু সবাই এখানে আছে। আর সেকেন্ড হচ্ছে যে বিভিন্ন সুযোগে হয়তো, আমি একটা কথা আমার মনে হয় রহমতুল্লাহ ভাই আমার সাথে একমত হবেন যে যিনি দুর্নীতি করবেন তাকে রাজনীতি থেকে বরখাস্ত করা উচিত। আমাদের রাজনীতিবিদদের একটা সংস্কারের সাহস যদি সবাই আমরা দেখাতে পারি যে যিনি দুর্নীতি করবেন তিনি দুর্নীতিবাজ, তার আর কোনো পলিটিক্যাল আইডেন্টিটি থাকবে না। যিনি সন্ত্রাস করবেন তিনি সন্ত্রাসী, যিনি অপকর্ম করবেন, অসামাজিক কাজ করবেন, চাঁদাবাজি করবেন, মানুষের উপরে লুণ্ঠন করবেন, আমাদের আমির জামাত বলছেন যদি জামাত ইসলামীর কাউকে আপনারা পেয়ে যান তাহলে আমাদেরকে সেটি জানাবেন। আমি মনে করি এই সব কিছুর যেই দুর্নীতি বলেন, সন্ত্রাস বলেন, অপরাজনীতি বলেন, অপসংস্কৃতি বলেন, যা আমরা দেখতে পাচ্ছি, এই জায়গা থেকে আমার সর্বশেষ রিকোয়েস্টটা হচ্ছে যে আসলে আমাদের মোরালিটির কোনো বিকল্প নেই, আমাদের ইথিক্সের কোনো বিকল্প নেই, এই জায়গাটাকে শক্তিশালী। ধন্যবাদ ফিরবো আপনার কাছে জনাব আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ। উনি যেমনটা বলছিলেন আসলে রাজনৈতিক সংস্কার প্রয়োজন, রাজনৈতিক ব্যক্তিত্বদের সংস্কার আসলে প্রয়োজন কিনা। আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে অতীতে ভুল করে থাকলে সেগুলো থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে হবে এবং জনসম্পৃক্ততা বাড়াতে হবে। এবং যে সংস্কারের কথা উনি বলছেন আসলে এটা কতটুকু প্রয়োজন, আসলে এটুতে সম্মত কিনা। রাজনীতি আমরা দেখেছি পরিবার কেন্দ্রিক হয়েছে, এর আগে রাজনীতির যে সচরাচর যে চিরচেনা রূপ সেখান থেকে আসলে রাজনৈতিক ব্যক্তিত্বরা বের হয়ে আসতে পারে না। এই মুহূর্তে আসলে বাংলাদেশ বিনির্মাণে কিরকম রাজনৈতিক ব্যক্তিত্বের প্রয়োজন কিংবা কিরকম নেতৃত্বের প্রয়োজন আপনি মনে করেন? দেখুন, সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, সময় বদলাবে, সময়ের প্রেক্ষাপট অনুযায়ী সংস্কারও বদলাবে।
যুগ বদলাবে, যুগের সাথে সাথে সংস্কারও বদলাবে, এবং সংস্কার ছাড়া তো একটা পরিবারও বাঁচে না, ব্যক্তিও বাঁচে না, দলও বাঁচে না, দেশও বাঁচে না। কারণ একটা 5 বছর আগের যে সংস্কৃতি ছিল, যেই পরিবেশ ছিল, সেই পরিবেশটা তো এখন নেই। 15 বছর আগের যে সংস্কৃতি ছিল বা যে আমাদের রাজনীতিবিদদের যে অবস্থান ছিল, সেটা এখন নাই। ওই রেজল ভাই এক সময় বলছিলেন যে আমাদের সন্তানরা কিন্তু বোঝে যে এই যে আপনার উন্নয়নের নামে, পদ্মা সেতুর নামে, উড়াল সেতুর নামে যা যা করা হচ্ছে, আমাদের যারা বয়োজ্যেষ্ঠ আছেন তারা হয়তো অনেক খুশি যে যাক, শেষ জীবনে দেখে যাচ্ছি একটা সুন্দর পিচঢালা রাস্তা দিয়ে সাঁই সাঁই করে গাড়ি দিয়ে যাচ্ছি। ওই যে 80 টাকা নিয়ে যাচ্ছে একটা রাস্তার উপর দিয়ে যাওয়ার সময়, ওটা হয়তো উনি ওইভাবে টের পাচ্ছেন না। তো আবার সন্তানরা কিন্তু টের পাচ্ছে যে এই যে 78টা পদ্মা সেতু করা যেত, তাহলে এই পদ্মা সেতুর আড়ালে কি কি হয়েছে, এটি কিন্তু তরুণ সমাজ সেটা বুঝতে পারছে। তো এই আলোকেই কিন্তু আমাদের প্রেক্ষাপটটা সামনে চলে আসছে। সংস্কারের একটা বহুল আলোচিত বিষয় হচ্ছে গত কয়েক মাসের সংস্কার। তো সংস্কার কিন্তু যার যার দল, এই যে ধরেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান সাহেব, উনি যে বারবার বলেছেন যে এই কাজগুলো করা যাবে না, এই কাজগুলো করতে হবে। ইভেন বিএনপি, আওয়ামী লীগ বা জামায়াত ইসলামী ও রাজনৈতিক দল হিসেবে কি এই জিনিসগুলো আগের থেকে এইভাবে সুন্দর করে উপস্থাপন করেছে? এই যে আপনার সংস্কার, আজকে আপনি দেখেন নাগরিক কমিটির একটা সংস্কার প্রস্তাব 69 দফা সংস্কার প্রস্তাব দিয়েছে। সেখানে যে বিষয়গুলো তারা বলেছে যে সরকার 4 বছরে বেশি থাকতে পারবে না, প্রধানমন্ত্রী একজন দুবারে বেশি নির্বাচিত হতে পারবেন, এবং রাষ্ট্রপতি তারা 6 বছর আগে বিএনপির যে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা করে তারপর একটা সংস্কার রূপরেখা যে মানে প্রকাশ করেছিল 31 দফার 31 পয়েন্টের, এই যে বিষয়গুলো আসছে তার ম্যাক্সিমাম বিষয়গুলো কিন্তু সেখানে সম্পৃক্ত আছে। এখন এই সংস্কারগুলো তো মানুষ চিন্তা করছে আরো আগের থেকে, এখনো হচ্ছে, ভবিষ্যতেও হবে। কিন্তু আমার কাছে কেন যেন মনে হচ্ছে সংস্কারটাই একটা ইস্যু দাঁড়িয়ে যাচ্ছে কিনা, যে সংস্কার করতে 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 এমন একটা পরিস্থিতি, আপনি এই যে রেজল সাহেব বলছিলেন যে এখনো পর্যন্ত দ্রব্যমূল্য কিন্তু মানুষের নাগালের বাইরে, বরং ওই যে বলছে যে আগেই ভালো ছিলাম, সেরকম একটা পরিস্থিতি তৈরি করার মতো প্রেক্ষাপট যাতে তৈরি না হয়, সেটা কিন্তু সরকারের দায়িত্ব। কারণ আপনি অন্তত দ্রব্যমূল্যের ক্ষেত্রে তো আমরা বলতে পারি যে 5ই আগস্টের আগের যে পরিস্থিতি তার থেকে অনেক বেশি কিন্তু প্রতিটা ক্ষেত্রে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। একটা সাধারণ মানুষ, এটা কিন্তু তার জন্য কষ্ট। সে কিন্তু আয়ের দিক থেকে কিন্তু তার কোনো উন্নতি হয়নি, কিন্তু ব্যয়ের দিক থেকে অনেক বেশি কিন্তু তাদের কি হচ্ছে। সংস্কারের বিষয়টা আমার হচ্ছে যে সংস্কার কিন্তু একটা চলমান প্রক্রিয়া, সংস্কার হতেই হবে। দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সংস্কারটা খুব জরুরি বিষয়। কিন্তু এই যে একটি ইন্টেরিয়াম গভর্নমেন্ট, আপনার নামই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, আপনি কিন্তু সব সংস্কার চাইলেও করতে পারবেন না। সেই সংস্কারের সেই সময়টুকুনও আপনার কাছে নাই। আর সব সংস্কার কিন্তু যেটা 10 বছর পরে করতে হবে, সেই সংস্কার কিন্তু আপনি এখন করতে পারবেন না। অর্থাৎ সংস্কারের ব্যাপারে কিন্তু গোটা জাতি ঐক্যবদ্ধ, সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধ, অন্তর্বর্তীকালীন সরকারও বলছে সংস্কারের কথা। কিন্তু সংস্কার আপনি কতটুকুন করতে পারবেন কতদিনের মধ্যে, সেইটা আপনাকে নির্ধারণ করতে হবে। আপনি যদি নির্ধারণে ব্যর্থ হন, তাহলে এর খেসারত কিন্তু জাতিকেই দিতে হবে। এবং এই যে আজকে এলোমেলো যে সমস্ত, ওই যে একবার আনসার লীগ আসে, একবার ওই যে ইসকন লীগ আসে, এই যে বিভিন্ন নামে এসে তারপরে এই যে খোঁচাখুচি করছে, শুধুমাত্র এমন একটা সরকার, যেই সরকারটা আসলে একটা অনভিজ্ঞ সরকার কিন্তু ক্ষমতায় আছে। তাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই, তাদের চেষ্টার কোনো ঘাটতি নেই। তাদেরকে সহায়তা করার জন্য এই দেশের ছাত্র জনতা সকলেই প্রস্তুত। কিন্তু অনভিজ্ঞ যদি কেউ থাকে, তাহলে যত ভালো কাজ করতেই যাক না কেন, ভালো কাজ করতে গেলেও ভুলে একটা অঘটন ঘটে যেতে পারে। ওই যে বলেছেন যে স্বৈরাচারের দোসররা বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে রয়ে গেছে, একবার ওই যে আপনার দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন যে এইটার মূল হোতা হচ্ছে আমলা বা অন্যান্য বাহিনীর কথা। নিশ্চয়ই ঢালাভাবে সকলকে বলা যাবে না, কিন্তু ওনার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে ওনার যে একটা কমিটি যেই রিপোর্টটা নিয়েছেন বা রিপোর্টটা পেশ করেছেন, সেখানে কিন্তু এটা ভাববার বিষয় যে
সবসময় বলা হতো রাজনীতিবিদরাই শুধু এগুলো করেন, রাজনীতিবিদদের কারণেই টাকা পাচার হয়ে যাচ্ছে, রাজনীতিবিদদের কারণে দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। এখন তো মানুষ অন্য কিছু ভাবতে শুরু করেছে যে না, রাজনীতিবিদদেরকে ব্যবহার করেও এই বাংলাদেশকে ধ্বংস করা হচ্ছে, বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করা হচ্ছে, বাংলাদেশের অর্থনীতিকে লাশ বানিয়েছে আওয়ামী লীগ ক্ষমতা থাকার সময়। অতএব এই অর্থনীতিকে যারা পঙ্গুত্ব বরণ করিয়েছে তাদের বিচারের জন্য ওই সমস্ত ব্যক্তিদেরকে চিহ্নিত করে অবিলম্বে শাস্তির আওতায় আনাটা জরুরি। 3.5 মাস 4 মাস একটি সরকারের জন্য যথেষ্ট সময় নয়, কিন্তু একেবারে কম সময় নয়। আপনি একটা রিপোর্ট দিলেন এতদিন পরে, এই যে 28 লক্ষ কোটি টাকার যারা হোতা তাদের অনেকেই তো বিভিন্নভাবে জামিনও পেয়ে যাচ্ছেন, তাদের অনেককে ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন, তাদের কেউ কেউ ধরাছোঁয়ার ভিতরে আর জামাই আদরে রয়েছেন, তাদের কেউ কেউ বের হচ্ছেন, দেখা যায় উনি রাজপ্রসাদ থেকে বেরিয়ে আসছেন, তাকে এমন প্রোটেকশন দেওয়া হচ্ছে, তাকে অনেক কিছুই তো আমরা দেখতে পাই। এই সমালোচনাগুলো আমরা এইভাবে করতে চাই না, কিন্তু সরকারকে সতর্ক হতে হবে। খুব দ্রুত সময়ের মধ্যে যেই সংস্কারগুলো খুব প্রয়োজন, বিশেষ করে গণহত্যার বিচারের পদক্ষেপ নেওয়া, অর্থনীতিতে যারা লুটপাট করেছে, যে সমস্ত টাকা পাচার হয়েছে সেই বিষয়ে খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করা, এবং একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন করবার জন্য যেই জাতীয় সংস্কারগুলো প্রয়োজন সেই সংস্কারগুলো খুব গুরুত্ব সহকারে ও দ্রুততার সাথে বাস্তবায়ন করে একটি জনপ্রতিনিধিশীল সরকার যাতে খুব দ্রুত প্রতিষ্ঠা লাভ করতে পারে সে ব্যাপারে সরকারকে সতর্ক ভূমিকা পালন করা দরকার। আমরা যেমনটা দেখেছি যে আসলে এই আমলাদেরকে ব্যবহার করে আসলে ক্ষমতায় টিকে থাকার জন্য বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদেরকে ব্যবহার করেছে, আসলে ব্যবহার করে তাদের এই অর্থ পাচারের প্রতিযোগিতায় নেমেছিল। আসলে তারা এরকমটাই বলা যায়, যে পরিমাণ টাকা আসলে দেশ থেকে পাচার হয়েছে তাতে দেশের অর্থনীতিতে আর অবশিষ্ট কি থাকছে এবং কি অবস্থায় গিয়ে দাঁড়াবে সেটা আসলে একটা ফোকলা, একেবারেই অর্থনীতিতে বাংলাদেশ একেবারে ফোকলা অবস্থা রয়েছে। এখন তো শুধুমাত্র একটা খোসার উপর দাঁড়িয়েছে, অর্থনীতি বলতে বাংলাদেশের কিছুই নেই এখন। তো সেই কারণেই অভিজ্ঞ লোকদের খুব প্রয়োজন এবং গণভিত্তি সম্পন্ন লোকদের প্রয়োজন। আবার আমি আবার ভালো করে বলি, শুধু রাজনীতিবিদরা এটা করে নাই, শুধু আমলারা এটা করে নাই, শুধু কোনো বিশেষ বাহিনী করে নাই, এটা ছিল একটা আওয়ামী চক্র যারা দেশের মানুষের ভোটের রায়ে, দেশের মানুষের রায়ে নির্বাচিত ছিল না, দেশের মানুষের ভোটে ক্ষমতা অধিষ্ঠিত ছিল না, এই দেশের মানুষের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা ছিল না, এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা ছিল না। তারা শুধুমাত্র পার্শ্ববর্তী প্রভুদের খুশি রেখে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের ধর্মীয় মূল্যবোধ, বাংলাদেশের মানবিক মূল্যবোধ, বাংলাদেশের মানবাধিকার সমস্ত কিছু ধ্বংস হয়ে যাক, শুধুমাত্র তারাই চেয়েছিল তাদের গোলামের ভূমিকা তারা ভালোভাবে থাকার জন্য, বসবাস করার জন্য। বাংলাদেশ তাদের কাছে সাবজেক্ট ছিল না, তাদের কাছে সাবজেক্ট ছিল তারা গোলাম বাহিনী। এই গোলাম বাহিনীর বিরুদ্ধে আমরা এখন বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ এবং এই গোলাম বাহিনীর বিচার বাংলাদেশের মাটিতে করতে হবে। তারা সরে গিয়েছে পর্দার আবরণ থেকে, কিন্তু তাদেরকে চিরজীবনের জন্য নিঃশেষ করে দিতে হবে। এটা বাংলাদেশের মানুষের চাহিদা, বাংলাদেশের মানুষের পালস। জি, ধন্যবাদ আপনাদের দুজনকে, অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। প্রিয় দর্শক, কথা বলছিলাম দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে। দেশের বর্তমান পরিস্থিতি আসলে অর্থনীতির যে অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে তাতে যে পরিমাণ টাকা দেশ থেকে পাচার হয়েছে সেই পরিমাণ টাকা হয়তো দেশে থাকলে 5টা বাজেট পরিচালনা করা যেত। অন্তর্বর্তী সরকার সহ সরকারের উপদেষ্টা যারা আছেন তারা এই অর্থ ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছেন। আশা করি আমাদের দেশের অর্থ দেশে ফিরে আসবে এবং আমাদের দেশ এগিয়ে যাবে, এই প্রত্যাশা সকলের। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার ধন্যবাদ। শুভরাত্রি।